দা লাইসিয়াম শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কিত কিছু প্রাথমিক আলোচনা করব। তো প্যাটার্ন শব্দটার অর্থগুলা কি কি? প্যাটার্ন শব্দটা জানতে হবে। এটা একটা ইংরেজি শব্দ, আমরা জানি। এটা শব্দের অর্থ হতে পারে নমুনা, নকশা, তারপর ধরন হতে পারে, আরো বিভিন্ন ধরনের নাম হতে পারে একাধিক। তো প্যাটার্ন শব্দের অর্থ হলো এগুলো। এখন প্যাটার্নের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সেই সংজ্ঞাটার মধ্যে দেখো, গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তো প্যাটার্ন আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করে থাকি। আমাদের কাপড়ের মধ্যে, আমাদের যে শার্ট বা প্যান্ট পরি, এগুলোর মধ্যে আমাদের প্যাটার্ন লক্ষ্য করতে পারি। তারপর বিভিন্ন ধরনের নকশা, কারুকার্যময় নকশার মধ্যে আমরা প্যাটার্ন লক্ষ্য করি। তারপর আরো বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা লক্ষ্য করি। তো প্যাটার্ন সাধারণত দুই ধরনের, একটা হলো সাংখ্যিক প্যাটার্ন আর একটা হলো জ্যামিতিক প্যাটার্ন। তো সংখ্যা প্যাটার্নের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই যে এইখানে যে প্যাটার্নগুলো আছে এগুলা আমরা একটু দেখি। যে সংখ্যা প্যাটার্নের মধ্যে এগুলো পড়বে, যেমন 1 থেকে 4, 4 থেকে 7, 7, 10, 13, এগুলো এক ধরনের স্বাভাবিক সংখ্যা। এগুলা সবগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে 1 এর পর 4 আছে, 4 এর পর 7 আছে, 7 এর পর 10, 10 এর পর 13। সংখ্যাগুলোকে আমরা যদি দেখি, এগুলো এক ধরনের প্যাটার্নে সজ্জিত আছে। তাহলে 1 থেকে 4 এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা যদি আমরা দেখি, এখানে 3 আছে, 4 থেকে 7 এর মধ্যে পার্থক্য 3, 7 থেকে 10 এর মধ্যে পার্থক্য 3, 10 থেকে 13 এর মধ্যে পার্থক্য 3। অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যা 3 করে বাড়তেছে। অর্থাৎ 1 এর সাথে 3 যোগ দিলে 4 হবে, 4 এর সাথে 3 যোগ দিলে 7 হবে, 7 এর সাথে 3 যোগ দিলে 10 হবে, এবং 10 এর সাথে 3 যোগ দিলে 13 হবে। তারপর যদি পরের সংখ্যাটা লক্ষ্য রাখি, 3, 6, 12, 24, 48। 3 এর দ্বিগুণ হলো 6, 6 এর দ্বিগুণ হলো 12, 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ 48। এটাও এক ধরনের প্যাটার্ন, অর্থাৎ দ্বিগুণ হারে বাড়তেছে। তৃতীয় প্যাটার্নটার ক্ষেত্রে লক্ষ্য রাখি, দেখ 2, 4, 8, 16, 32। একই সিস্টেমে এটা হচ্ছে 2 এর পর 4, 4 এর পর 8, অর্থাৎ দ্বিগুণ হারে বাড়তেছে। এটাও এক ধরনের প্যাটার্নে সজ্জিত আছে। এরপর আমরা যদি আরেকটা এই দিকে একটু লক্ষ্য রাখি, যে 5 এর গুণিতকের দিকে লক্ষ্য রাখলে দেখবো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 আছে। তো এখানে আমরা যদি লক্ষ্য রাখি, 5 প্রত্যেকটা অঙ্কের এই সংখ্যাগুলোর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কগুলোর মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছি। তো একক স্থানীয় অঙ্কের মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রথমে 5 আছে একক স্থানীয় অঙ্ক, তারপর দ্বিতীয়র মধ্যে আছে একক স্থানীয় অঙ্ক 0, তারপর আছে 5, তারপর 0, তারপর 5। অর্থাৎ প্যাটার্নটার দিকে একটু যদি লক্ষ্য রাখি, আমরা দেখতে পাচ্ছি 5, 0, 5, 0, 5, 0, অর্থাৎ একবার 5, একবার 0, এই হারে প্যাটার্নটা সজ্জিত আছে। হ্যাঁ, এখন আমরা দেখব সাংখ্যিক প্যাটার্নের পর জ্যামিতিক প্যাটার্ন। তো জ্যামিতিক প্যাটার্নের মধ্যে এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে 1 আছে, তারপরের ঘরের মধ্যে 2 কর্নারে 2টা 1 আছে, তারপরের ঘরে দেখো যে 2 কর্নারে আবার 2টা 1, তারপরের ঘরে আবার 2 কর্নারে 2টা 1, তারপরের ঘরে আবার 2 কর্নারে 2টা, অর্থাৎ একগুলা সবগুলা এই কর্ণ বরাবর আছে, এই কোণা বরাবর একগুলা আমরা দেখতে পাচ্ছি। তবে এই সংখ্যাগুলো কিভাবে আসলো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো দ্বিতীয় ঘরে আমাদের কোনো ঘর নাই, যেটা ফলে কোনো সংখ্যা আছে। দ্বিতীয় ঘরে 2টা 1 আছে, তৃতীয় ঘরে 1 আর 1 এর যে যোগফলটা সেটা আসলো 2, তারপর 2 আর 1 এর যোগফল সেটা আসলো 3, তারপর 2 আর 1 এর যোগফল আসলো আবার 3। আবার এখানে দেখতে পাচ্ছি 3 আর 1 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4। অর্থাৎ এখানে জ্যামিতিক প্যাটার্নের মধ্যে যেটা লক্ষ্য করতেছি, অর্থাৎ এটাকে যদি আমরা একটু এভাবে যোগ করে দেখতে পাই, তাহলে এটা একটা ত্রিভুজ আকৃতি হয়েছে। অর্থাৎ সংখ্যাগুলোকে এভাবে সাজানোর পর এটা একটা ত্রিভুজ আকৃতি পাওয়া গেছে। তারপর আরেকটা চিত্র যদি লক্ষ্য করি, এখানে টোটাল একটা বর্গের মধ্যে আছে, বর্গের মধ্যে 9টা ঘর আছে। 9টা ঘরের প্রথম ঘরে নীল রং আছে, তারপর লাল রং, তারপর নীল রং, তারপর আবার এদিক থেকে শুরু হয়েছে লাল রং, তারপর মাঝখানে নীল রং, তারপর আবার লাল রং, তারপর আবার নীল রং, লাল রং, নীল রং। অর্থাৎ এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে নীল রঙের পর লাল রং, তারপর নীল রং, তারপর আবার লাল রং, এটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। অর্থাৎ কর্ণ বরাবর যদি আমি লক্ষ্য করি, এই দিক বরাবর সব নীল রং, এদিক বরাবর সব নীল রং লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের ক্লাসে আমাদের প্যাটার্ন সম্পর্কিত যে প্রাথমিক আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী পর্বে ইরাটোস্থেনিস পদ্ধতিতে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে আমরা সেটা শিখব। সবাইকে ধন্যবাদ।